নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস ও ক্লার্কশিপ দুটো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিস সেট সলভ করব। এটা 58 নম্বর প্র্যাকটিস সেট। এর আগে 57টা ক্লাস হয়ে গেছে প্র্যাকটিস সেটের উপরে, তো তোমরা চ্যানেলে ভিজিট করে সেগুলো দেখতে পারো কিংবা এই ভিডিও ডিসক্রিপশনসও চেক করতে পারো। পিডিএফ এর জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো কিংবা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। দুটোরই লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনসে পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন বলছে, which viceroy passed the famous Indian coinage and paper currency act 1899? কোন ভাইসরয় বিখ্যাত ভারতীয় মুদ্রা ও কাগজের মুদ্রা আইন পাশ করেন? এই প্রশ্নটা দেখো কঠিন হতে পারতো, কিন্তু ইজি হয়ে গেছে জাস্ট এখানে এই সালটা দিয়ে দিয়েছে বলে। কারণ আমরা জানি যে 1899 থেকে 1905 অবধি আমাদের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লর্ড কার্জন। ঠিক আছে, অনেক সময় যদি তোমরা এইভাবে কোনো যদি আইন বা এইভাবে কোনো যদি ল তোমাদের না জানা থাকে, তো একটু সালটার উপরে লক্ষ্য করবে। যদি কোশ্চেন এরকম সাল দেওয়া থাকে তো তাহলেও কিন্তু তোমরা গেস করেও কারেক্ট অ্যান্সারটা করে আসতে পারবে এক্সাম হলে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। 2 নম্বর প্রশ্ন, which act was introduced by British government to address the shortcoming of the East Indian Company? ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বল্পতা মোকাবিলায় ব্রিটিশ সরকার কোন আইন চালু করেছিলেন? অ্যাকচুয়ালি কী হয়েছিল, ব্রিটিশরা 1773 একটা আইন পাশ করে যেটাকে বলা হয় রেগুলেটিং অ্যাক্টস, তাই তো? রেগুলেটিং অ্যাক্টস, এই অ্যাক্টের মধ্যে কিছু খামতি ছিল। ঠিক আছে, সেই খামতিগুলোকে দূর করার জন্য আরেকটা রেগুলেটিং অ্যাক্টস আনা হয়েছিল, আর সেটাকে আমরা রেগুলেটিং অ্যাক্টস অফ 1784 বলে থাকি, কিংবা সেটাকে পিটস ইন্ডিয়া অ্যাক্টও আমরা বলে থাকি। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে গেল কারেক্ট উত্তর। যেগুলো যেগুলো শর্টকামিং ছিল সেগুলোকে সম্পূর্ণ করার জন্য পিটস ইন্ডিয়া অ্যাক্ট আনা হয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। 3 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফাউন্ডার অফ বিহার বিদ্যাপীঠ? নিচের মধ্যে কে বিহার বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা ছিলেন? এখানে দেখো, যেহেতু মানে ফাউন্ডার বলছে, তো ফাউন্ডারের মধ্যে একজন থাকেন না, মোস্টলি কেসে দেখা গেছে যে একজনের বেশি থাকে, কিন্তু তাদের মধ্যে একজন ফেমাস থাকে যার মেন এইসব উদ্দেশ্য থাকে, হয়তো তারই প্রপোজাল ছিল এইসব। ঠিক আছে, তো তার জন্য তার নামটা জানাটা খুব ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্নের জন্য। ঠিক আছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু এই বিহার বিদ্যাপীঠ ব্যাপারটা শুরু করেছিলেন। কবে শুরু করেছিলেন? 1921-এ। আর ডক্টর রাজেন্দ্র প্রসাদের সঙ্গেই কিন্তু খুব ফেমাস পার্সোনালিটি মহাত্মা গান্ধীও ছিলেন। ঠিক আছে, আরও ছিলেন, হক সাহেব নামের একজন ছিলেন। ঠিক আছে, এরকম 2-3 জন আরও ছিলেন, কিন্তু ইম্পর্টেন্ট যদি ক্যারেক্টার বলা হয় তাহলে রাজেন্দ্র প্রসাদ আর মহাত্মা গান্ধী হবেন। 1921 সালে বিহার বিদ্যাপীঠ। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন, ইন উইচ ইয়ার ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ওয়াজ পাসড? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে পাশ করা হয়েছিল? এই প্রশ্নটা আশা করি তোমরা সবাই জানো, অনেকবার আমরা করেছি এটা। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন অবভিয়াসলি ডি হবে, কারণ ওই 3টে তো ছিল না। তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর, 1878। আর এটা কে করেছিল? তো এটা করেছিল লর্ড লিটন। ঠিক আছে, এটা লর্ড লিটন পাস করেছিল। আর এটাকে ক্যান্সেল বা এটাকে রিপিল কে করেছিল? তো সেটা হয়ে যাবে লর্ড রিপন। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন আমরা দেখব, হু অ্যামং দ্য ফলোয়িং ব্রিটিশ গভর্নর্স ইন্ট্রোডিউসড দ্য ডুয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট? খুব ইজি একটা প্রশ্ন, খুব কমন একটা প্রশ্ন। নিম্নলিখিত ব্রিটিশ গভর্নরদের মধ্যে কে দ্বৈত সরকার ব্যবস্থা চালু করেছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রবার্ট ক্লাইভ। ঠিক আছে, রবার্ট ক্লাইভ ছিলেন যিনি ডুয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট শুরু করেছিলেন। 6 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য সৌভাগ্য স্কিম রিসেন্টলি সিন ইন দ্য নিউজ? সৌভাগ্য স্কিম, এটা রিসেন্টলি খবরে দেখা গেছে, এটার প্রাথমিক উদ্দেশ্য কী ছিল এটাই জিজ্ঞেস করছে। তো সৌভাগ্য স্কিম শুরু হয়েছিল কিন্তু 2017 অক্টোবর মাস থেকে। ঠিক আছে, এই স্কিমের আন্ডারে বলা হয়েছিল যে পুরো ইন্ডিয়াকে ইউনিভার্সালি ইলেকট্রিফাইড করা হবে, মানে যেখানে কারেন্ট নেই সেখানেও কিন্তু কারেন্ট দেওয়া হবে, ইলেকট্রিসিটি পৌঁছানো হবে প্রত্যেকটা ঘরে। আর যারা বিপিএল কার্ড হোল্ডার আছে সেই সব পরিবারকে ইলেকট্রিসিটির জিনিসপত্র, যেমন এলইডি বাল্ব হলো, আরও যা যা জরুরি জিনিসপত্র হয় একটা কারেন্ট সাপ্লাইয়ের জন্য, সেই সমস্ত কিছু কিন্তু ফ্রিতে দেওয়া হবে। ঠিক আছে, তো এই স্কিমটা 2017 আছে, তো এখন কেন খবরে আছে? কারণ হচ্ছে মেঘালয় ইলেকট্রিসিটি বোর্ড যে আছে
তারা কিন্তু এই স্কিমটাকে মানে লঞ্চ করার পরে অনেক কিছু ইররেগুলারিটিস ফলো করেছে, বা বলতে পারো যে তারা কিছু 2 নম্বরই করেছে। তার জন্যেই কিন্তু এটা সরকারের চোখে পড়ে, আর সেগুলোকে আবার তারা রেকটিফাই করে, কিছুটা মানে ঠিকঠাক করে। তো তার জন্যই এটা খবরে ছিল। যেহেতু এটা খবরে ছিল, তো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পোর্শন হয়ে যাচ্ছে, এক্সামে আবার দিতেই পারে। 7 নম্বর প্রশ্ন, রিসেন্টলি হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চড দ্য মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি? এটা দেখো, নোটিস করবে, একটা হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, এটা হচ্ছে মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি। ঠিক আছে, সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাজস্থান। রাজস্থান বছরে 2,000 টাকা দেবে এই তোমার মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধির আন্ডারে, আর প্রাইম মিনিস্টার কিন্তু 6,000 টাকা বছরে দেয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আন্ডারে নামে। ঠিক আছে, টোটাল তাহলে রাজস্থানের কৃষিরা 8,000 টাকা বছরে পাবে। এই 2,000 টাকাটা কিন্তু একবারে দেওয়া হবে না, এটা 3টে ইনস্টলমেন্টে দেওয়া হবে কিষাণদেরকে বা কৃষিদেরকে। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024? হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? তো ভারতের স্থান খুব একটা ভালো না, এখানে ভারতের স্থান হচ্ছে 82 বা 82nd বলতে পারো। এই জিনিসটা কি আছে, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, এটা কিসের বেসিসে হয়? ধরে নাও যে কোনো দেশের পাসপোর্ট থাকে তো সেখানকার নাগরিকদের কাছে, তো সেই পাসপোর্টটা উইদাউট ভিসা বা বলতে পারো ভিসা ফ্রি কটা দেশে প্রবেশ করতে পারে, তাদের অ্যাক্সেস কটা দেশে ভিসা ফ্রি রয়েছে, সেই বেসিসে কিন্তু র্যাঙ্কিংটা হয়। ঠিক আছে, ইন্ডিয়া শুধুমাত্র 58টা কান্ট্রিতে ভিসা ফ্রি যেতে পারে, 58টা কান্ট্রিতে ভিসা ফ্রি যেতে পারে। কিন্তু যেই দেশটা নাম্বার 1 পজিশনে আছে, মানে একটা দেশ নয়, বেশ কটা দেশ আছে, ইন্ডোনেশিয়া, মলদ্বীপ, সিঙ্গাপুর, এরকম বেশ কটা দেশ আছে, সেই কটা দেশ কিন্তু 195টা কান্ট্রিতে ভিসা ফ্রি যেতে পারে। ঠিক আছে, ভিসা ফ্রি অ্যাক্সেস আছে তাদের কাছে। ঠিক আছে, তো আমরা 58টা কান্ট্রিতে ভিসা ফ্রি যেতে পারি, আর আমাদের র্যাঙ্কিং হচ্ছে 82। ঠিক আছে, মনে থাকবে এটা। 9 নম্বর প্রশ্ন, থানে বোরিভালি টানেল প্রজেক্ট রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্টেট? খুব ইজি প্রশ্ন, থানে বোরিভালি টানেল, তোমরা নাম দেখেই বুঝতে পারছো থানে বোরিভালি, অনেকবার সিনেমাতে নামটা এসেছে। অবভিয়াসলি মুম্বাইয়ের লোকেশনে যে কোনো সিনেমা হয় সেখানে এই নামটা শুনতে পাই। তাহলে এটা কোন রাজ্যে রয়েছে এই প্রকল্পটা? তো এটা মহারাষ্ট্রে রয়েছে। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন, Vadhavan Port recently seen in the news is a proposed greenfield deep sea port located in which state? বাদবান বন্দর সম্প্রতি খবরে দেখা গেছে একটি প্রস্তাবিত গ্রিনফিল্ড গভীর সমুদ্র বন্দর কোন রাজ্যে অবস্থিত? এটাও কিন্তু মহারাষ্ট্রে রয়েছে, এটা মুম্বাই আর গুজরাতের যাতে কাছাকাছি হয় এরকম একটা জায়গাতে আছে। ঠিক আছে, একদম বেশ কাছাকাছি হয় এরকম একটা জায়গাতে রয়েছে। আর এই পোর্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু এই পোর্টটা বিশ্বের সেরা 10টি পোর্টের মধ্যে স্থান পাবে। টপ 10 যে র্যাঙ্ক রয়েছে পোর্টের অল ওভার দ্য ওয়ার্ল্ড, তার মধ্যে কিন্তু এই পোর্টটাও থাকবে, এরকমই একটা মানে খবরে শোনা যাচ্ছে। ঠিক আছে, এটা মহারাষ্ট্রে রয়েছে। 11 নম্বর প্রশ্ন, ওয়ের অন দ্য আর্থ ইজ লোকেটেড দ্য সিরোহি পয়েন্ট? সিরোহি পয়েন্ট পৃথিবীর কোথায় অবস্থিত? ওকে, শুধুমাত্র জায়গার নামটা জানলে হবে না, ছোট্ট একটা গল্প আছে এর পেছনে, সেটা জেনে নাও, তাহলে জায়গার নামটা তোমাদের মুখস্থ থাকবে সবসময়। একটা প্রোগ্রাম শুরু করা হয়েছিল 1961, 1960 এরকম দিকে। ঠিক আছে, যেটার নাম হচ্ছে USARP, মানে ইউনাইটেড স্টেট অ্যান্টার্কটিক রিসার্চ প্রোগ্রাম। সেই প্রোগ্রামের টিমের সাথেই একটা বায়োলজিস্ট গেছিল, যার নাম হচ্ছে গিরিরাজ সিং সিরোহি, ইন্ডিয়ান অবভিয়াসলি। তো সেই গিরিরাজ সিং সিরোহি সেখানে গিয়ে বায়োলজির উপরে রিসার্চ করে, মানে অ্যান্টার্কটিকাতে গিয়ে রিসার্চ করে, আর তারপরে সেখানে 100টা দিন কিন্তু সেই মানে বলতে পারো তুমি যে মাইনাস টেম্পারেচারেই ছিল। আর এই জন্যেই US গভর্নমেন্ট যেখানে এই সিরোহি ছিলেন সেই জায়গাটাকে কিন্তু সিরোহি পয়েন্ট নামে ডিক্লেয়ার করেছে। ঠিক আছে, তো অবভিয়াসলি তোমাদের মনে থাকবে আশা করি। 3টে পয়েন্ট জাস্ট মনে রাখবে তাহলেই হবে। প্রথম হচ্ছে তার নাম গিরিরাজ সিং
সিরোহি, ঠিক আছে। আর প্রোগ্রামটার নাম কি ছিল? ইউনাইটেড স্টেট অ্যান্টার্কটিক রিসার্চ প্রোগ্রাম, ঠিক আছে। এটা কবে হয়েছিল? 1960-1961 নাগাদ হয়েছিল। ইনি 100টা দিন সেখানে ছিলেন, আর ইনি বায়োলজিস্ট, ঠিক আছে। এই ইনফরমেশনটুকুটা মনে রাখবে, তাহলেই তুমি এর উত্তরটা করে আসতে পারবে, যেটা হচ্ছে অ্যান্টার্কটিকা। তো সিরোহি পয়েন্ট কোথায় আছে? অ্যান্টার্কটিকাতে আছে। এটা সেই জায়গা যেখানে গিরিরাজ সিং সিরোহি ছিলেন, ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্ন, দ্য উরি ড্যাম ইজ লোকেটেড অন উইচ রিভার ইন জম্মু অ্যান্ড কাশ্মীর? খুব ইজি প্রশ্ন। উরি ড্যাম কোন নদীর উপরে অবস্থিত? সেটা হয়ে যাবে ঝেলাম নদী, রাইট। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। 13 নম্বর প্রশ্ন, উইচ অ্যামং দ্য ফলোয়িং হেড স্ট্রিম মিটস দ্য গঙ্গা ইন লাস্ট? নিচের কোন প্রধান স্রোতের মধ্যে শেষ পর্যন্ত গঙ্গার সাথে মিলিত হয়েছে? তো অ্যাকচুয়ালি গঙ্গার সাথে মিলিতটা বলা ঠিক হবে না, মানে প্রশ্নে দিয়েছে তো ঠিক আছে, অ্যাকসেপ্ট করতে হবে সেটাকে, কিন্তু অ্যাকচুয়ালি অলকনন্দা এইভাবে তোমার উত্তরাখণ্ড থেকে বয়ে আসে, আর সব থেকে লাস্টের দিকে ভাগীরথী নদী মিলে যায়, ঠিক আছে। আর সেই জায়গাটাকে বলা হয় দেবপ্রয়াগ, ঠিক আছে, দেবপ্রয়াগ। তো সব থেকে লাস্টে ভাগীরথী এসে মিলছে গঙ্গা নদীর মধ্যেই বলতে পারো প্রশ্ন অনুযায়ী, কিন্তু এটা অলকনন্দা স্ট্রিম ছিল, ঠিক আছে। ওকে, 14 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য অনলি ওয়েস্টার্ন এন্ট্রেন্স টু দ্য হাইল্যান্ডস অফ লাদাখ? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি লাদাখের উচ্চভূমিতে একমাত্র পশ্চিমের প্রবেশদ্বার? ঠিক আছে, এইটুকুটা বুঝে নাও প্রশ্নের জন্য, যে ওয়েস্টার্ন এন্ট্রেন্স চেয়েছে, সব থেকে যে পশ্চিমতম সাইডটা রয়েছে সেই এন্ট্রেন্সটা এরা জানতে চেয়েছে লাদাখের জন্য। তো সেটা হয়ে যাবে অপশন এ, জোজিলা পাস, ঠিক আছে। বাদ বাকি এই 3টে পাস আমি অনেকবারই তোমাদেরকে ভিডিওতে বলেছি, সেটা প্র্যাকটিস সেট হতে পারে বা তার আগের ক্লাসেও হতে পারে, আমি অনেকবার বলেছি। এই 3টের মধ্যে তোমরা যটা জানো সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাবে যে এই পাসগুলো কোথায় অবস্থিত, ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন, আনাদার নেম ফর ইন্দিরা পয়েন্ট ইজ? ইন্দিরা পয়েন্টের আরেকটি নাম কি সেটাই জানতে চেয়েছে। পার্সন পয়েন্ট, অবভিয়াসলি পার্সন পয়েন্ট আছে, লাহিচিংও আছে, আর পিগমালায়ান পয়েন্ট, তো পিগমালিয়ান পয়েন্টও রয়েছে। তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর, অল অফ দেম, ঠিক আছে। আর এই ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? খুব ইজি একটা প্রশ্ন, এটা কিন্তু তুমি কমেন্টে আমাকে জানাবে যেটা কোথায় রয়েছে। যদি ইচ্ছে হয় তোমাদের তাহলে ল্যাটিটিউড লঙ্গিটিউডটাও জানাবে, কারণ অনেক সময় ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়েও প্রশ্নটা দেয়। আর যদি সেটা তোমাদের না জানা থাকে তাহলে জাস্ট জায়গার নামটা বললেও হবে যে কোথায় এটা রয়েছে ইন্দিরা পয়েন্টটা, ঠিক আছে। তো এই 3টেই হয়ে যাবে ইন্দিরা পয়েন্টের নাম। 16 নম্বর প্রশ্ন, which among the following amendment act is also called as mini constitution? খুব ইজি প্রশ্ন, নিচের কোন সংশোধনী আইনকে মিনি সংবিধান বলা হয়? এতগুলোই চেঞ্জেস করা হয়েছিল সেই সংশোধনে যে সেটাকে মিনি কনস্টিটিউশন বলা হচ্ছে। সেটা হয়ে যাবে অপশন বি, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। 17 নম্বর প্রশ্ন, which of the following 5-year plan set the lowest growth target? নিচের কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা সর্বনিম্ন প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল? তো সেটা হয়ে যাবে অপশন এ, ফার্স্ট যেটা করেছিল ফার্স্ট 5-year প্ল্যান, সেটারই কিন্তু টার্গেট রাখা হয়েছিল জিডিপির 2.1, কিন্তু এটা 3.6 অ্যাচিভ করেছিল, ঠিক আছে। এটা টার্গেট ছিল আর এটা অ্যাচিভ করেছিল, তাহলে ফার্স্ট 5-year প্ল্যান হয়ে যাবে এর সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন, নৌরাদেহি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ইজ লোকেটেড ইন উইচ স্টেট? নৌরাদেহি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অনেকবার করেছি এই প্রশ্নটা আমরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মধ্যপ্রদেশ। এটা কিন্তু লার্জেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে মধ্যপ্রদেশের, ঠিক আছে, নৌরাদেহি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। 19 নম্বর প্রশ্ন, ইন উইচ স্টেট অয়েল ডিপোজিটস ওয়ার ডিসকভার্ড ফর দ্য ফার্স্ট টাইম? খুব ইজি প্রশ্ন, মানে তোমরা জিকে শুরু করেছো তখনই হয়তো এই প্রশ্নগুলো তোমরা পেয়েছো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আসাম। আসামের ডিগবয়ে সব থেকে প্রথমে তেল পাওয়া গেছিলো, তারপর থেকে অন্য জায়গাতেও রিসার্চ করা হয়েছে আর সেখান থেকেও পাওয়া গেছে, যেমন রাজস্থান, গুজরাট, ঠিক আছে, মহারাষ্ট্র। 20 নম্বর প্রশ্ন, আর এটা আজকের লাস্ট প্রশ্ন, অষ্টাধ্যায়ী মহাভাষ্য আর নিরুক্তা আর রিলেটেড টু উইচ অফ দ্য ফলোয়িং? দেখো, যদি এই দুটো নাম তোমাদের নাও জানা থাকে তাও অষ্টাধ্যায় তো তোমরা জানো, তো এটা কার সঙ্গে রিলেটেড জিজ্ঞেস করছে। এগুলো কি মিউজিকের উপরে বই, নাকি গ্রামার, নাকি ফিলোসফি, নাকি মিউজিক? আচ্ছা, মিউজিক দুবার দিয়েছে, যাই হোক, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গ্রামার, ঠিক আছে। অষ্টাধ্যায় কে লিখেছে? তো অষ্টাধ্যায় লিখেছে পাণিনি। মহাভাষ্য কে লিখেছে? মহাভাষ্য লিখেছে পতঞ্জলি।
আর নিরুক্ত হচ্ছে মানে এটা বেদাঙ্গ আছে, ঠিক আছে? বেদাং যে 6টা বেদাং আছে, 6টা বেদাঙ্গের মধ্যে এটা একটা বেদাঙ্গ রয়েছে নিরুক্ত, ঠিক আছে? এই সবকটাতেই কিন্তু সংস্কৃতের গ্রামারের উপরেই কথাবার্তা বলা হয়েছে। অষ্টাধ্যায়ী তো লিটারালি সংস্কৃতের গ্রামার রয়েছে, আর মহাভাষ্য যে রয়েছে সেটা কিন্তু ওই গ্রামারের উপরেই কিন্তু কমেন্ট্রি রয়েছে, যে কোনটা কেমন হতো না, কমেন্ট্রি রয়েছে এটা, যেটা পতঞ্জলি লিখেছে, ঠিক আছে? আর নিরুক্ত হচ্ছে অ্যাকচুয়াল ইন্টারপ্রিটেশন করেছে সংস্কৃত ওয়ার্ডের, ঠিক আছে? তো তিনটেই হচ্ছে গ্রামার। তো আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবে। তোমাদের যদি কোনো মতামত থাকে তো কমেন্ট বক্স ওপেন আছে, কমেন্ট করে জানাতে পারো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস টাইম টু টাইম তুমি পেয়ে যাবে। আচ্ছা, পিডিএফের জন্য আমি বলে দিলাম, টেলিগ্রাম গ্রুপ আমাদের জয়েন করে নেবে, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।